ফরচুনেটলি অর আনফরচুনেটলি তোমার সাথে কিন্তু ফুড ব্লগারদের একটা বড় ক্ল্যাশ। আমরা একজনের সাকসেস নিয়ে জীবন আমরা ফাইট করি না। যে কেকে ফেরদৌসির পাসওয়ার্ড জানেন মাহিম ম্যাক্স, হ্যাঁ, তো কেকে ফেরদৌসি নিজে জানেন না। উনি মানে So রাত sweet. একটা হোক দুইটা So হোক sweet. মাকে যদি রাতের বেলা দুইটার সময় বলি যে মা পুরান ঢাকায় যাবো চলো হ্যাঁ। বিরিয়ানি খেয়ে আসি, মা ইন। তাকে কখনো রান্না করতে হবে না, ফর শিওর আমিই করে দিব। ও তুমি জানো বাংলাদেশে এই রকম ছেলেদের ডিমান্ড কত। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট আয়নাতে। সাথে রয়েছে মাহা এবং আমার সঙ্গে রয়েছে আজকে নতুন একজন গেস্ট। তিনিও আমার খুব ভালো বন্ধু এবং কেন এই কথা বারবার বলছি কারণ নিজেদের বন্ধুদের সঙ্গে যখন অনস্ক্রিন আড্ডা দিই ব্যাপারটা বলতেও ভালো লাগে এবং আড্ডাটাও খুব ভালো জমে এবং তার অনেকগুলো পরিচয় স্পেশালি সে আমাকে বলে দিয়েছে যেন আমি অফকোর্স মেনশন করি সে একজন জনপ্রিয় ইউটিউবার এবং যেহেতু সামনে রোজার মাস আসছে, খাবার দাবার নিয়ে আমরা অনেক কথা বলবো, অনেক খাবার দাবার রেসিপি ট্রাই করবো। সো আজকে ফুড নিয়ে কথা বলা যাক। আর তাই আমার সঙ্গে রয়েছে ফুড নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে যাকে আপনারা অনেক বেশি চেনেন, তার সিগনেচার অনেকগুলো ডায়লগস আছে। আচ্ছা এত কথা না বলি, উই হ্যাভ মাহিম আহমেদ ফ্রম মোহাম্মদপুর, ফ্রম মাহিম এক্স। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। খুব ভালো লাগতেছে আয়নার ইভেন্টে এসে। অ্যান্ড সবসময় মানে বাইরে আমাদের আড্ডা দেওয়া হয় না, অ্যাজ আ ফর্মাল হোস্ট আজকে কথা বলা হয়েছে। আজকে প্রথমবার খুব ভালো লাগছে ব্যাপারটা। হ্যাঁ, এবং আমরা তো ফর্মালি কথা বলছি সেটা আমাদের কিন্তু সবসময় একটা ফাইট হয় সবকিছু খুবই, নিয়ে। হ্যাঁ, এবং আমরা খুব ফাইজলামি করে কথা বলি, খুব ফান থাকে সবকিছুতে। তো আজকে দেখা যাক কতক্ষণ আমরা এই ফর্মালিটিসটা রাখতে পারি। সো হাউ ইজ লাইফ, বলো কেমন চলছে? লাইফ ইজ আলহামদুলিল্লাহ গ্রেট। সুস্থ আছি, ভালো আছি, কাজ করছি, ব্যস্ত আছি। সো আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু মিলে মোটামুটি। আমি শুনেছি তোমার ফ্রেন্ডের মধ্যে তুমি সবচেয়ে বেশি রিল্যাক্সে থাকো, মানে কন্টেন্ট নিয়ে এত প্রেশার নিতে পছন্দ করো না। মন চাচ্ছে ঘুরছি, মন চাচ্ছে খাচ্ছি, একটা কন্টেন্ট বানালাম, ব্র্যান্ড ডিলও ভালো, অনেক টাকা ইনকাম হয়। এটা আসলে ভুল কথা। তুমি ঘুরতে অনেক পছন্দ করো? আমি ঘুরতে পছন্দ করি, আমার ফ্রেন্ডদের সাথে থাকতে পছন্দ করি, ফ্রেন্ডদের সাথে আড্ডা অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে আমি বললাম না, এই যে ফার্স্ট ফ্রম মোহাম্মদপুর, মোহাম্মদপুরের এইগুলো ট্রেডস আর কি। আমরা ছোটবেলা থেকে রাস্তায় আড্ডা দেওয়া, খেলা, ছোটবেলায় সকাল থেকে রাত পর্যন্ত আমরা সকালে নাস্তা খেতে খাওয়ার পর থেকে শুরু করতাম আড্ডা, সেটা চলে যেত রাত পর্যন্ত। সো এর জন্য আর কি এখনো ওইগুলা এখনো ভাল লাগে, মিস করি বলে এখনো ফ্রেন্ডদের সাথে আড্ডা ঘোরাফেরা এটা পছন্দ করি। আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে কিন্তু তোমার ব্যাপারে অনেকেই ইন্সপায়ার্ড খুব পজিটিভলি, যে তুমি কমিউনিটি বিল্ড করতে অনেক পছন্দ করো, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া বা তাদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করা। এই ব্যাপারটাকে তুমি খুব ইন্টেনশনালি করো। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের লাইফের স্টোরি থেকে কিছু শেখার আছে। অ্যান্ড কথা বললে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। মানে যে শিক্ষকগুলো অনেক সময় বইয়ের মধ্যেও পাওয়া যায় না। কথা বললে ফেস টু ফেস বা তার এক্সপিরিয়েন্স শুনে যে আচ্ছা এই কাহিনী থেকে সে এইটা পাইছে এইটা। সো আমি অনেক বন্ধু বানাতে পছন্দ করি, দেশ হোক বিদেশ হোক। আমি যখন বাইরে দেশে যাই দেখা যায় আমার র্যান্ডম একটা স্ট্রেঞ্জার, ও কেন বসে আছে একা, ওই তার কি লাইফের কাহিনী বা লাইফের স্টোরি, এটা আমার জানতে খুব পছন্দ। সো আমার র্যান্ডম স্ট্রেঞ্জার ফ্রেন্ড বানাতে খুব পছন্দ। আমি আগে একটা দেয়ার ওয়াজ দিস থিং কল ওমেগেল র্যান্ডম স্ট্রেঞ্জারের সাথে কথা বলা যায়। আমি অনেক কথা বলতাম অনেক স্ট্রেঞ্জারদের সাথে। সো ইটস আ ভেরি ফান ওয়েবসাইট টু টক অ্যান্ড মেক ফ্রেন্ডস আর কি। সো তুমি আসার আগে একটা দুটো এপিসোড আগে আসছিল নিনাদ এবং প্রিয়ম। ওয়াও, আমার বন্ধু কিন্তু ওরা। হ্যাঁ, এদের মধ্যে থেকে এরকম র্যান্ডম কুড়ায় পাইলা কাকে তুমি সবার আগে? কুড়ায় পাইলাম হলো নিনাদের সাথে প্রথম পরিচয় হয়েছিল। নিনাদের ভিডিও দেখতাম, নিনাদের ব্লগ দেখতাম, ওরা একসাথে একটা ফ্রেন্ড সার্কেল, খুব মজা দেখতাম যে ওরা একটা কই যেন ওরা ঘুরতে গেছিল, কোথায় সুনামগঞ্জটা কোথায় একটা ঘুরতে গেছিল। অ্যান্ড ওখানে ওরা শ্যুট করতেছেন, বৃষ্টি হচ্ছে, ওরা এর মাঝখানে বাইক চালাচ্ছে, দৌড়ায় শেল্টারের মধ্যে যাচ্ছে। সো দ্যাটস দ্য ফার্স্ট ভিডিও। আমার খুব স্ট্রংলি আমার মনে আছে ভিডিওটার কথা, বিকজ আমি ফুল ভিডিওটা স্কিপ করা ছাড়া দেখছিলাম। খুব ভালো লাগছিল যে বাহ, একটা ভালো একটা ফ্রেন্ড সার্কেল। তো নিনাদের সাথে পরিচয়ের পরে সাথে কেম অ্যালং উইথ আ প্যাকেজ অনেক মানুষ, অ্যান্ড দেন প্রিয়ম, অ্যান্ড দেন এখন নিনাদের থেকে প্রিয়মের সাথে বেশি ক্লোজ। হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা অনেকে অনেক জেলাস কিন্তু, বুঝছো, যে প্রিয়ম কি তোমার আর প্রিয়মের মধ্যে। না, ওর সাথে আমার মেলে, বিকজ আমাদের মানে দেখা যায় যে ফ্রেন্ডস গ্রুপের মধ্যে মজা থেকে যেমন কথা না বলে দেখা যায় যে চোখের ইশারায় অনেক কিছু বুঝে ফেলতেছি। চোখের ইশারায় একটা জোক বলছে বা কিছু বলে নাই, জাস্ট তাকাইছে আমাদেরকে, দেন ও আমাদেরকে হাসছে, আমি বুঝে গেছি যে কি বলার চেষ্টা করতেছে আর কি। সো দ্যাটস দ্য মোস্ট ফান পার্ট, যে আমরা মানে অনেক সময় দেখেছি কেউ কিছু বলতেছে না, বাট মজায় আমরা চোখের ইশারায় বুঝে ফেলি একজন। তোমাদের ইন্টারনাল কানেকশন অনেক ভালো। হ্যাঁ। ওকে, তোমার ব্যাপারে অনেক পচা কথা বলছে, তুমি কত ভালো কথা বললা। না, আমি মানে জানি বন্ধুরাই পচা কথা বলবে, যারা মানে ওয়েল উইশার না তারাই দেখা যায় যে ভালো কথা বলবে পিছন দিয়ে ব্যাকস্টেপ করে আর কি। ওকে, আচ্ছা তোমার আর্লি এজ দিয়ে শুরু করব। তোমার বেড়ে ওঠা কোথায়?
আমার জন্ম এখন পর্যন্ত যেখানে ছিলাম সেখানে মোহাম্মদপুরে মোহাম্মদপুরেই তুমি মোহাম্মদপুরে বড় আমার হয়েছো। জন্ম মোহাম্মদপুরে একটা হসপিটালে আমি হয়েছি ও মাই গড, এত এত ডিটেইল জানতে চাই নাই ভাই দেবে। হ্যাঁ মোহাম্মদপুরে আমি যেই এলাকাতে এখনো আছি হ্যাঁ। সেই এলাকার একটা হসপিটালেই আমি হয়েছিলাম আসলে অ্যান্ড তোমার একটা বোন আছে না? আমার You বড় have a বোন sister? আছে। ও বড় তো? আমার বড় তোমাকে বোন। এরকম বলে নাই যে তোমাকে হাসপাতাল থেকে কুড়ায় আনছি? এটা তো Right. ভাই বোনরা তো বলবেই আর কি, এটা ছোটবেলা থেকে আর কি হ্যাঁ। আমাদের মাঝখানে অ্যাজ আমরা পিঠা আমাদের অনেক হ্যাঁ। কম ডিফারেন্স আর কি, দেখা যেত আমরা সবকিছু নিয়ে মারামারি করতাম, রিমোট কে দেখবে, কোন চ্যানেল দেখবে, কোন আমাদের সোফাও ছিল যে সোফায় কে সোফায় বসবে আর কি, এটা নিয়ে মারামারি। তারপর ও রান খেতে পছন্দ করতাম, আমিও রান খেতে পছন্দ করতাম, সো কে ওইটা খাবে আগে বা রান টান কে খাবে এটা নিয়ে মারামারি। সো খুব মজার একটা ছোটবেলা ছিল আমার আর কি, বোনের সাথে এলাকার সবাইকে নিয়ে আর কি বেড়ে ওঠা। সো কবে বা কত সালে তোমার কোন এজে তুমি কন্টেন্ট ক্রিয়েশন আসলে করা যায়, তার উপর ফুড নিয়ে কাজ করে, এটা আমি অনেক ইন্টারেস্টিং টপিক আছে, আমি কথা বলবো। তার আগে বলো তোমার পড়াশোনা কোথায় কোথায়? আমার স্কুল ছিল মোহাম্মদপুর সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্কুল, ভালো ফ্রেন্ডস পাইছি আমি ওখানে। এরপর ওখান থেকে এসএসসি পাস করলাম, পাস করে কলেজে ভর্তি হতে হবে, তো ভাবলাম কোথায় করা যায়, অ্যান্ড সব ফ্রেন্ডরা দেখলাম যে নর্ডাম কলেজে ভর্তি পরীক্ষা দিবে, অ্যান্ড খুব ফেমাস নর্ডাম কলেজ, তো আমিও দিলাম ভর্তি পরীক্ষা, আলহামদুলিল্লাহ ওখানেও চান্স পেলাম। তো স্কুল কলেজ সেন্ট জোসেফ নর্ডাম, এরপর আর কি পড়াশোনা করাই লাগবে, দেন আন্ডারগ্রেডের জন্য দেখছিলাম কোথাও। So, আমার খুব ইচ্ছা ছিল কয়েকটা পাবলিক পড়া, কিন্তু বলে না যে চান্স পেয়ে দেখান, তো আমি আনফরচুনেটলি চান্স পেয়ে দেখাইতে পারি নাই। তুমি পরীক্ষা দিছিলে? আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম, হয়নি আনফরচুনেটলি। অ্যান্ড এরপর অ্যাজ আমার বোন ব্র্যাকে পড়তো, তো এই জন্য ব্র্যাকেই আর কি পড়ি, বিকজ ব্র্যাকের একটা আছে যে সিবলিংস এর জন্য কমে পড়ার একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, সিবলিং স্কলারশিপ আছে। সো একটা সিবলিং যদি কেউ পড়ে, পরের জন কম টাকায় পড়তে পারবে। সো আমি আর কি, সো ডেফিনেটলি তুমি ওইটাই করবে। আর ব্র্যাক তো অনেক ভালো। হ্যাঁ, ব্র্যাক আলহামদুলিল্লাহ ব্র্যাক গেভ আমার অনেক বড় একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে ব্র্যাকে, বিকজ আমি স্কুল কলেজে দেখা যায় আমি খুব কম কথা বলতাম, বাট তুমি অনেক মানে ভালো স্টুডেন্ট ছিলা যতটুকু শুনছি আমি। আমি স্কুল পর্যন্ত মোটামুটি স্টুডেন্ট ছিলাম, কলেজের পরে ফাঁকিবাজি হয়ে গেছি। ইউনিভার্সিটিতে একদম পড়াশোনা একদম যত কম করা যায় আর কি, ক্লাস করতাম। আমি ইউনিভার্সিটিতে মনে হয় কোনো কোর্সে আমি মানে অ্যাটেন্ডেন্সের 5 মার্ক থেকে আমি মনে হয় জীবনে 5ই পাইছি সবগুলো, মানে আমি যেটা করতাম আমি ক্লাস করতাম সব, মানে ক্লাস অ্যাটেন্ডেন্স আমার 100%, যদি কেউ ক্যালকুলেট করে আমার 100% অ্যাটেন্ডেন্স, আমি ক্লাস একদমই মিস দিতাম না। ঝড় বৃষ্টি যাই হোক না কেন তুমি ক্লাসে যাবা, যা হয়তো আমি ক্লাস করতাম, বাট ক্লাসের পরে পড়তাম না, ক্লাসের মধ্যেই মনোযোগ দিয়ে যতটুকু করা যায় আর কি ওই টাইমে। বিকজ আমার কাছে মনে হতো যে ক্লাসে যদি মনোযোগ দিয়ে শোনা যায় ওইগুলাই স্যাররা রিপিট করে পরীক্ষায়, তো ওইটা আর কি ক্লাসে পড়তে হয় না এক্সট্রা করে, খুব একটা পড়তে হয় না। আমি নোট করতে খুব পছন্দ করতাম, সো আমার প্রত্যেকটা খাতা, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে একটা খাতা থাকতো, সো আমি অনেক লিখতাম, আমার লিখতে পছন্দ। যখন আমি ফ্রি টাইম তখন আমি লিখি, আমি পড়ার থেকে আমি লিখতে পছন্দ। সো দেখা যেত যে আমি স্যার যা করাইতেছে আমি জাস্ট খাতায় তাতেই লিখতেছি, অ্যান্ড দেন ওইগুলাই পরীক্ষায় আসতো। হ্যাঁ। তুমি কোন সাবজেক্টে তোমার গ্র্যাজুয়েশন? আমার পোস্ট গ্র্যাড এবং আন্ডারগ্র্যাড দুইটাই মার্কেটিং এ মেজর করা। আমি বিজনেসে পড়াশোনা করি, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পরে একটু বললাম না ফাঁকিবাজ হয়ে যায়। সো ম্যাথস সায়েন্স একটু মনে হচ্ছে যে না একটু ইজি কিছু করা উচিত, একটু ইজি কিছু, লাইফটা ইজি করার জন্য যা করা যেতে পারে আর কি। মার্কেটিং এ পড়ার কারণে তো তোমার ভালো হয়েছে, তোমার হ্যাঁ মার্কেটিং এ পড়ার কন্টেন্ট ক্রিয়েশনে আসাটাতে তুমি ক্যালকুলেশনটা ভালো করতে পারো অনেক ভালোভাবে। আমি দেখা যেত যে আমার কালার নিয়ে কথা বলা বা ট্যাগ লাইন নিয়ে কথা বলা, আমি যেমন আমার একটা ফেমাস একটা ডায়লগ আছে, যেমন ভাই ও বোনেরা বিশেষ করেন দিস দ্য বেস্ট। সো এইটা আই নিউ অ্যাবাউট ইট, যে এদের একটা ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য দেয়ার আর সাম পার্ট যেটা দরকার আছে, মানুষ যেটা চেনে রিকল করে। সো এটা যেমন আমি আমার মার্কেটিংয়ের সাবজেক্ট থেকে আমি পড়তে পারি, জানতে পারি। সো ওইখান থেকে আর কি আস্তে আস্তে নিজের ব্র্যান্ডটা ক্রিয়েট করার জন্য যা যা করা দরকার, আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু মেক আ ব্র্যান্ড আউট অফ মাহিম মেক্স। সো ইয়া। তুমি মাহিম মেক্স তোমার ওপেন হয় কত সালে? মাহিম মেক্স 2021-এর লাস্টে। 21-এর লাস্টে, তার মানে কিন্তু খুব বেশি না, 4 বছর ধরে তুমি কন্টেন্ট বানাচ্ছো। তখন কি তুমি ব্র্যাক থেকে অলরেডি শেষ ডান? আমার ব্র্যাকের তখন আমি পোস্ট গ্র্যাড করছি, আন্ডারগ্র্যাড শেষ, পোস্ট গ্র্যাড করছি। তখন আমাদের আর খুব মজার একটা স্টোরি, আমাদের একটা কোর্সের জন্যই আসলে আমার এই জিনিসটা করা। তো আমাদের একটা স্যার আমাদেরকে শেখাচ্ছিল যে
পার্সোনাল ব্র্যান্ডিং আর কি, সেলফ ব্র্যান্ডিং এর বলে একটা শেখাচ্ছিল। অ্যান্ড দেন উনি বলতেছিল যে গুগলে দেয়ার ইজ আ থিং কল গুগল সাইট। সো গুগল সাইটে কি করা যায়, নিজের আমরা কি করি কোনো জায়গায় জব অ্যাপ্লাই করার জন্য বা কিছু করার জন্য আমরা সিভি ফরওয়ার্ড করি। সো সিভি ইজ আ পিডিএফ, সো ইউ নিড টু, অনেক থাকে যে অনেকের কিন্তু ফোনে কিন্তু পিডিএফ ডাউনলোড করাও থাকে না। সো দেখা যায় যে অনেক সময় লিঙ্ক ওপেন মানে পিডিএফটা ওপেন হয় না ভাই। সো উনি আমাকে বললো যে আরও ইজি, আরও মুভেবল, আরও জিনিসটা করার জন্য গুগল সাইট, ইটস আ ফ্রি সাইট, ইউ ক্যান গো অ্যান্ড মেক ইউর ওন সাইট, পুরো ছবি দিয়ে ইনফরমেশন দিয়ে, অ্যান্ড দেন ওখানে মুভিং তুমি ভিডিওস দিতে পারবে, করতে পারবে। সো আমাকে খুব ইন্টারেস্টিং লাগতেছে। আমি বললো যে তোমাদের নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে বা নিজস্ব কোনো পেজ থাকে, তোমাদের কোনো বিজনেস থাকে, তুমি ওখানে অ্যাড করে দিবে। তখন আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে। তার আমি বানানোর পর ওখানে নিজস্ব কোনো পেজ বা নিজস্ব কোনো ওয়েবসাইট বা বিজনেস নাই আমার। ওই জিনিসটা আমাকে মুভ করছে যে দরকার, নিজস্ব কিছু একটা দরকার যেটাকে যেখানে আমি অ্যাড করতে পারবো। অ্যান্ড দেন আমি খুব সুন্দর করে ওয়েবসাইটটা বানাই। অ্যান্ড দেন এরপরে ওই স্যারের থেকে ইন্সপায়ার্ড, অ্যান্ড আমি আই ইউজ টু ওয়াচ আ লট অফ ভিডিওস ইন্টারনেটে, অ্যান্ড দেন খাবারের ভিডিও, অ্যান্ড দেন রাকিন আফসারের ভিডিও অনেক ভালো লাগতো। সো আমার মনে হতো যে এই টাইপের ভিডিও কেমনে বানানো যায়, মজার ফানি টাইপের ভিডিও কেমন বানানো যায়। সো আমি ফার্স্ট শুরু করি, কিন্তু এটা খুবই কম মানুষ জানে, আমি আগে ফান এর সাথে ফুডটা অ্যাড করতাম। হ্যাঁ, আমি নিজেও জানি না কিন্তু। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ফার্স্ট আমার 10-15টা ভিডিও এরকমই যে আমি ফান ওয়েতে কিভাবে ফুডটাকে নিয়ে আসা যায়। যেমন আমি আজকে একটা কেক বানাইলাম, আজকে আমার বোনের বার্থডে বলে, আর বোনকে একটু পচায়ে দেন আমি আস্তে করে ফুডটাতে গেছি। তারপর ফার্স্টে আমার আজকে চিকেন ফ্রাই খেতে মন চাচ্ছে, আমি চিকেনটাকে পারলাম, পুষলাম, তারপর হঠাৎ করে একদিন ক্ষুধা লাগলো, তারপর আমি আর কি মানে ফান ওয়েতে কিভাবে। তুমি এটা কন্টিনিউ কেন করো না? এটা কি ক্লিক করছিল না সামহাউ? ক্লিক করছিল, ওইটা ক্লিক করার জন্য আমি ফেস টুতে গেলাম, বাট দেখা যাচ্ছিল যে আমার আই ওয়ান্টেড টু রোল আউট মোর ভিডিওস, মোর রেসিপিস। আমি মানুষকে আরও বেশি রেসিপিস দেখাতে চাচ্ছিলাম। সো দেখা যাচ্ছিল যে আই ওয়াজ রানিং আউট অফ ফানি আইডিয়া, যেটা আমি ফুড ইনকর্পোরেট করতে পারি। রাইট, আমি ফার্স্টে আমার মনে আছে আমি একটা ফ্যাটাচিনি পাস্তা বানাবো বলে আমি আমার কয়েকটা ইন্টারভিউ নিয়েছিলাম। আমি আমার এলাকারই কয়েকটা বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম এটা কি, অনেকে বলছেন লুডুলস, অনেকে বলছে নুডলস, অনেকে বলছে সেমাই, হ্যাঁ কেউ মানে ওটা বলতে পারে না ফ্যাটাচিনি পাস্তা। আমি পরে দেখলাম যে I was running out of funny idea যেটা ফুডটাকে ইনকর্পোরেট করা, বাট there are funny ways to show the video. তো আমি চেষ্টা করলাম যে একটা ফর্মেট দ্বারা করানো যেটা ইজি হতে পারে, অ্যান্ড অলসো একটু ফান রাখবো, একটু ক্রিয়েটিভিটি রাখবো। যেমন আমি এখন যেমন ইন্ট্রোটা দিতে একটু ডিফারেন্ট ওয়েতে ইন্ট্রোটা দিতে পছন্দ করি, সো দ্যাট মানুষজন ভিডিওটা দেখে বা ইন্টারেস্টেড ফিল করে। এইটা দ্যাটস দ্য ওয়ে যে কীভাবে ওইখানে ফান ওয়েটা এখন বাদ দিয়ে এখন একটু সিরিয়াস, বাট অলসো ইন্ট্রোটা একটু ক্রিয়েটিভ ওয়েতে করা, আর কিভাবে মানুষজন যেন হুক থাকে ভিডিওতে। সো দ্যাটস তুমি পার্সোনাল লাইফে কিন্তু অনেক ফানি, অনেক চিন্তা ভাবনা খুব লাইট ওয়েতে করো, এত প্যারা নাও না, লাইফ নেই, কোনো কিছু নেই, বাট তুমি ভিডিওতে আবার একেবারে ডিফারেন্ট একটা মানুষ। আমার এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, ধরো বাংলাদেশে যতগুলো হোম শেফ আছে বা ফুড নিয়ে কন্টেন্ট বানায়, তুমি হচ্ছে একদম টপে যারা রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দেম। তো জানি না এটা, বাট ইউ আর জাস্ট বিং নাইস। না আমি চেষ্টা করি, ইউ আর। হ্যাঁ, তো ফুড, ছেলে মানুষ তো রান্নাঘরে যাবে, বাঙালি ছেলেরা তো এক্সপেক্টই করতে পারে না, মানে আমার ওয়াইফই রান্নাঘরে যাবে বা আমার আম্মুই রান্না করে দেবে, আমি হাত পা নাড়াতে চাই না। সো তুমি টোটালি ফুড নিয়ে কাজ করছো, রান্না বান্না করছো না, কিভাবে এটা চিন্তা করলা? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। ফুড নিয়ে আসলেই আমাদের বাংলাদেশের একটা স্টেরিওটাইপ আছে যে মা বোন বা বউ তারাই রান্না করবে, তারাই রান্নাঘরে যাবে। সো আমার কিন্তু ছোটবেলা থেকে রান্নাঘরে যেতে একদমই মানে অপছন্দ এরকম আমি বলবো না, আমার আরো বেশি ভাল লাগতো। তো আমার দেখা যেত আমার বোন কম যেত, আমি বেশি যেতাম। তো দেখা যেত যে আন্টির পিছে পিছে আমি মার পিছে, মা সকালবেলা রুটি বানাচ্ছে, সো আমার খুব অ্যামেজিং লাগতো ব্যাপারটা যে একটা রুটি ফ্ল্যাট একটা জিনিস যেটা গোলে ফুলে যাচ্ছে ব্যাপারটা। সো আমি এটা ইন্টারেস্টিং লাগতো। সো আমি কি করতাম, মাকে বলতাম যে আমি উল্টাই। আচ্ছা, উল্টাইতে ভালো লাগতো? হ্যাঁ, উল্টাইতে ভালো লাগতো। রুটিটা উল্টাচ্ছে, উল্টানোর পর কি করতো, যেখানে ছোট ছোট বাবলস ফুল ফর্ম হইতো, তো মা আমাকে বলতো যে ওইখানে যদি চাপ দেওয়া যায় সো ওইটা স্প্রেড আউট হয়, এন্ড দেন ফুল রুটিটা তখন আর কি ফুলে ওঠে সুন্দর করে, আস্তে আস্তে করে চাপ দিলে রুটিটা ফুলে। তো ওইখানেই আমার হাতে খড়ি, ওইখানে আমার ভালো লাগতো যে আমি একটু রান্না করতে, একটু নাড়া দিতেছি, রুটিটা একটু উল্টাচ্ছি। আমি বলতাম যে আমার একদিন একটা ফুড ট্রাক হবে, আমি বিভিন্ন জায়গায় যাব, গিয়ে বিভিন্ন অঞ্চলে যাব, গিয়ে ওই কমিউনিটির জন্য ফার্স্ট আমি ওই কমিউনিটির জন্য আমি এক সপ্তাহ রান্না করলাম, ওখানের মানুষজনকে চিনলাম, কমিউনিটি বিল্ড করা। আমি বাইরের দেশে টিএলসিতে অনেক ফুড ভিডিও দেখলাম, মানে ফুড ট্রাকটা আমাকে খুব করতো যে ওরা খাচ্ছেও প্লাস
ওরা পার্ট অফ দিস কমিউনিটি, সবাই ওদেরকে সাপোর্ট করে। সন্ধ্যার সময় ওখানে আসলে ওখানেই ওরা খাবে, ওরা বাসায় রান্না করবে না, ওরা ওখানে বসেই খাবে, গল্প করবে, আড্ডা করবে। যেমন এখন আমাদের বন্ধুত্ব ওরকম, আমরা কিন্তু দেখা যায় যে গিয়ে এক জায়গায় গিয়ে খাই, বসি, ওই ওখানে মানুষজনকে চিনি। সো এটা আমাদের দেশে খুব কম যে কমিউনিটি বিল্ড করা থ্রু ফুড। এটা আমি ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো চায়, আমি উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু বিল্ড আ কমিউনিটি আউট অফ ফুড, যে মানুষজন আসবে, গল্প করবে, খাবে, স্ট্রেসটা বের করে দিবে কথার মাধ্যমে আর খাওয়ার মাধ্যমে। সো ইনশাল্লাহ, লেটস সি। ওকে, সো ইটস বিন 4 ইয়ার্স তুমি ফুড নিয়ে কাজ করছো, এবং মাহিম মেক্স আজকে অনেক বড়, অনেক লাখ লাখ ফলোয়ার এখন সব জায়গায়, ইনস্টাগ্রাম, ফেসবুক মিলিয়ে তো তোমার বেশ কয়েক লক্ষ ফলোয়ার, মিলিয়নের কাছাকাছি চলে যাবে ভেরি সুন ইনশাল্লাহ। তো আমি অনেক জায়গায় মিলিয়ন পার করে ফেলছো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবকিছু মিলে মিলিয়ন পার হয়ে গেছে। তো আমি দেখেছি যে জেনজিদের তুমি অনেক পছন্দের, তাই না? আমরা রেস্টুরেন্টে বসলে ধরো সবাই মোটামুটি পপুলার, কিন্তু কাউকে চিনুক না চিনুক মাহিমকে চিনবেই সবাই। কেমন লাগে আসলে, ফিলিংটা কেমন? এখনো ইটস আনবিলিভেবল, এখনো ইটস এ ব্লেসিং যে মানুষজন চিনতে পারতেছে অ্যান্ড মানুষজন ভিডিও দেখে। আমি কখনো এক্সপেক্ট করি নাই যে ভেরি স্মল টাউন গাই ফ্রম মোহাম্মদপুর, বেশি কম কথা বলে, বেশি একটা কথা বলে না। ক্লাসে আমার এখনো মনে আছে, আই ইউজ টু গেট বুলিড আ লট। কি নিয়ে? অনেকে, আই ইউজ টু বি দ্য ইয়াংগেস্ট পসিবল গাই, আমি অনেক শর্ট ছিলাম আমি, অ্যান্ড আমি একদম ছোট ছিলাম, এখনো আই লুক লাইক এ কিড। সো তখন আরো বাচ্চা দেখতে ছিলাম, and সবাই বুলি টুলি করতো, মারতো টারতো। সো দেখা যাচ্ছে দ্যাট পার্সন ইজ গেটিং রেকগনাইজড বাই আ লট অফ পিপল, অ্যান্ড দেন মানুষজন আসতেছে, কথা বলতেছে। গতকালকেই আমি নরসিংদী গিয়েছিলাম ঘুরতে, তো ওই নরসিংদী চলে গেছে, ওইখানে আমি জাস্ট নামছি, যে ওই পার্কিংয়ে কয়েকজন মানুষ ছিল, তারাও চিনতে পারছেন, ভিতরে গেছি কয়েকজন ঘুরতে আসে, তারাও চিনতে পারছে। এইটা ইটস অ্যান আনবিলিভেবল ফিলিং যে মানুষজন দেখতেছে ভিডিও অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করতেছে। আমি এখনও মানে ইটস এ ড্রিম কাম টু। যেন আমি ছোটোবেলা থেকে অনেক ভিডিওস দেখতাম, লোগান পলের ভিডিও দেখতাম, মো ব্লগসের দেখতাম, ওরা যেখানে যেত সবাই মানুষজন ভিড় করে ফেলতো। আমাকে দেখে ভিড় করে না, বাট মানুষজন চিনতেছে, জানতেছে, কথা বলতেছে, এইটা ইটস আলহামদুলিল্লাহ, ইটস এ ব্লেসিং। আমি এখনও বিশ্বাস করি না, এখনও মনে হচ্ছে ইটস এ ড্রিম, আমি এখনও ঘুমাচ্ছি, অ্যান্ড একদিন স্বপ্নটা ভেঙে যাবে মেবি, বাট স্টিল ইটস এ ক্রেজি এক্সপিরিয়েন্স, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখনো আমি ভাই এটা বলার মতো কোনো মানে বলতেই পারবো না আমি যেটা কি বিলিভ। এক্স্যাক্টলি, আর এটা তো সাকসেসের পর, মানে তুমি তো যখন শুরু করছো তখন তো তুমি আর ভাবোই নাই যে এরকম একটা সময়, এত অল্প সময় তুমি এত কিছু অ্যাচিভ করবা। তার চাইতে মানে আমার কাছে যেটা বেশি টেনশনের মনে হয়েছে যে মানুষ বলে ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, বাসা থেকে প্রেশার থাকে যে তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে তুমি জব করবা। ফান স্টোরি, মানে আমি এটা লাস্ট উইকেই হয়েছে আমার সাথে। আমার থাকে না যে মারা বাবারা কি চায় যে ডক্টর ইঞ্জিনিয়ার হবে, এই করবে, অ্যান্ড আমার আম্মার কথা না বললে নাই, ইউ নো মাই মাদার, শি ইজ ওয়ান অফ দ্য আলহামদুলিল্লাহ শি ইজ ওয়ান অফ দ্য নাইস পসিবল পার্সন, অ্যান্ড আমার সব ফ্রেন্ডদেরকেও সে খুবই ভালোবাসে, পছন্দ করে। অ্যান্ড মা কাকে যেন ফোনের মধ্যে বলতেছিল যে ছেলে কি করে, ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, সো ইটস আ ড্রিম কাম ট্রু, যে মার সেকেন্ড থটস কোনো আসতে হয় নাই, যে ওকে এক্সপ্লেন করতে হয় না যে ছেলে ইন্টারনেটে ভিডিও বানায়, ওই করে এই করে, কিছু না, সে ডাইরেক্ট বলে দিয়েছে ছেলে কন্টেন্ট ক্রিয়েটার, দ্যাটস ইট। বুঝুক আর না বুঝুক, তুমি পরে এটা ফিগার আউট করো কন্টেন্ট ক্রিয়েটার মানে কি। মানে ডাক্তার ইঞ্জিনিয়ার বলে তোমাকে যেমন বুঝাইতে হয় না, কন্টেন্ট ক্রিয়েটার মানে তোমাকে বুঝাইতে আমি পারবো না, ইজ আ কন্টেন্ট ক্রিয়েটার। আন্টি কি মেয়েটে দেখতেছিল এই জন্য ফোনে কথা? না, মাকে মেয়ে দেখতে মানা করছে আপাতত, মা প্রচুর মেয়েটে দেখতেছিল। কেন? আমার কাছেও আসছে আন্টির ফোন। মা সবাই, আমার সব ফ্রেন্ডদেরকে দেখলে বলে মাহিমকে বিয়ের বয়স হয়েছে তো মাহিম, কেন করতেছ না? এখনো আমার কাছে মনে হয় যে লাইফে অনেক কিছু দেখা বাকি, করা বাকি। বিয়ে করলে তুমি লাইফে কিছু দেখতে পারবে না। না, এখন কম্প্যাটেবল একটা পার্টনার খোঁজাটা, যে আমার প্রফেশনটাকেও মেনে নিবে, অ্যান্ড দেন তাকে কখনো রান্না করতে হবে না, ফর শিওর আমিই করে দিব। ও, তুমি জানো বাংলাদেশে এই রকম ছেলেদের ডিমান্ড কত? আমি জানি না, আমি ডিমান্ড তো আমার তো কেউ বিয়ে করতে চাচ্ছে না আর কি। আমার কিছু বলা নাই, অডিয়েন্স কমেন্ট করে আপনারা বলে দিয়েন যে ও একটু মিথ্যা কথা বলতেছে কিনা ছোটখাটো। আই নো তোমার অনেক মেয়ে ফ্যান আছে, এবং তুমি রান্না করতে পারো এত ভালো, মজার। ওর রান্না আসলেও ভালো, ট্রাস্ট মি, ওর রান্না আসলেও ভালো। আমরা অনেকবার ওর অনেক রেসিপি ট্রাই করছি, তো ওর রান্না আসলেও ভালো, শুধুমাত্র ভিডিওতে দেখা ব্যাপারটা এরকম না। তো তোমার এমনিতে মেয়ে ফ্যান অনেক বেশি, উই নো দ্যাট।
তো তুমি এটা বললো না যে কেউ তোমাকে বিয়ে করতে চায় না? বিয়ে করতে চাইনি কি জানি না, বাট এখনো খুঁজছি যদি তুমি কি কখনো। লাভ ম্যারেজে বিশ্বাসী একটু? আমি লাভ ম্যারেজে বিশ্বাসী মতোই অ্যারেঞ্জ ম্যারেজ একটু স্ক্যারি আজকাল, বিকজ কে কেমন মেন্টালিটির হয় তোমার কিভাবে সাথে ম্যাচ করবে ভাইব কিনা? ম্যাচ করতে হবে, বিকজ আমি অনেক yes. অনেক ভাইব ডেফিনেটলি ম্যাচ You করতে are, হবে, you are, রাইট? হ্যাঁ। বিকজ আমি অনেক ঘুরতে পছন্দ করি, অনেক খেতে পছন্দ করি, বাইরে বাইরে থাকতে পছন্দ করি। সো অ্যান্ড আমি অনেক বললাম না, আমার ফ্রেন্ডস আমার লাইফে আমার বড় একটা পার্ট আমার ফ্রেন্ডসরা। সো আমি অনেক এক্সট্রোভার্টেড একটা মানুষ। সে যদি এখন সে যদি কম কথা বলে, তাহলে তো আমি প্যারা আমি খেয়ে যাবা। আমি কার সাথে কথা বলবো, তাই না? Right. আমি কথা বলতে অনেক পছন্দ করি। তো আমি যদি আমার কথা যদি সে যদি শুনতে শুনতে বোর্ড হয়ে যাবে, সে যদি রিপ্লাই যদি না আসে, তখন তো একটু ব্যাপারটা একটু ডিফারেন্ট আর কি। সো এর Okay, জন্য so আর কি girls, keep trying. no one need to try, but inshallah looking for someone, যদি ভালো পেয়ে যায় ইনশাআল্লাহ বিয়ে করে ফেলবো। ওকে, তো যেটা বলছিলাম তোমার সাথে, ডক্টর ইঞ্জিনিয়ার সব কিছু হয়, তো তুমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে আসলা, সাকসেসফুল হবা কি হবা না সেটা তো অনেক পরের ব্যাপার ছিল। তো ওই টাইমে এরকম একটা অ্যাটেম্প, আর তুমি ধরো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তোমরা একটা কন্টেন্ট থেকে বা দুইটা ব্র্যান্ড কোলাবোরেশন থেকে যে টাকাটা আর্ন করছে সেটা হয়তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে স্যালারি পায় অনেকে। তো এই ব্যাপারটা তো তুমি চিন্তা করে আসো নাই, তো ওই সময় কি তোমার একটু ভয় কাজ করে না যে আমি যদি ফেল করি? Yes, I left my full-time job in 2024 December. I worked in corporate for 5 years, and then অনেক বড় একটা ডিসিশন ছিল, because I'm the only member in the family who's providing for the whole family, and then চাকরি নাই, এই বয়সে চাকরি বাকরি একটা ছেলে ইন্টারনেটে ভিডিও বানাচ্ছে। ইট সাউন্ডস ক্রেজি, ইট Yes. সাউন্ডস অ্যাবনক্সিয়াস, যে পাগল নাকি ও, মানে কি করতে চাচ্ছে, করতেছে? হ্যাঁ রাইট। সো বাট আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যে কটা ব্র্যান্ডের সাথে কাজ করছি সবাই অনেক সাপোর্টিভ ছিল। আলহামদুলিল্লাহ একটা গুড অ্যামাউন্ট অফ রেমুনারেশন দেয় বলে আমি ডিসেম্বরে ডিসাইড করলাম যে ও আচ্ছা ঠিক আছে, সামনে কাজ আসছে কিছু, এই ব্র্যান্ডসগুলো ফিক্স আছে। সো লেটস সি অ্যাজ আমার এই সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমি নেক্সট 3 মান্থসের জন্য আমি বার্ন করতে পারবো, আমার এটা চলে আসবে। সো দেখি পরের 3 মাসের জন্য আবার কিছু হার্ড ওয়ার্ক করে যেন আরও নেক্সট 3 মাস চলতে পারি। সো দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন, যে আমি 2-3 মাস 4 মাসের আমি ঠিক আছে ওকে, আমি যে বাসায় যে টাকাটা দিচ্ছি সেটা আমি আর্ন করে ফেলছি, অ্যান্ড দেন আমি দিতে পারবো, আমার মার হাতে দিতে পারবো, যেন আমার সংসারটা চলতে পারে, আমার বাসা যেন ঠিকভাবে চলতে পারে। ওইটা আমি আগে আমার ফিক্সডভাবে রাখলাম, অ্যান্ড দেন ওকে ঠিক আছে এখন আপাতত আমি চাকরিটা ছাড়তে পারবো, ছেড়ে দেন আমি আরও কাজ করতে শুরু করলাম, যাতে আমি আরও বেশি দিতে পারি, আমার মাকে বেশি দিতে পারি, বাসায় বেশি দিতে পারি। হ্যাঁ, উই অল নো তোমার স্টোরিগুলো যারা মোটামুটি ফলো করে, পাবলিক অ্যাকাউন্টে তো তুমি খুব একটা দাও না কিছু, বাট প্রাইভেট অ্যাকাউন্টে যারা ফলো করে তারা জানে তুমি আন্টিকে নিয়ে অনেক ঘুরো, এটা এখানে সেখানে যাওয়া। মা উই অনেক লাভ ঘুরতে দ্যাট। পছন্দ করে, খেতে পছন্দ করে, মা অনেক স্পোর্টি একটা আন্টি অনেক মানুষ। খাওয়াতে পছন্দ করে। অনেক খাওয়াতে আমি পছন্দ করে। আমার দাওয়াতের দিন আমি দেরি করলে আমাকে বকা দেয়, হ্যাঁ, দেরি করছো কেন? আমার মার একটা ক্রেজি একটা জিনিস, যে আমার মা যদি একটু যদি অসুস্থ হয়ে যায়, মাকে যদি বলি মা ঘুরতে চলো, মা হ্যাঁ। সুস্থ, ও। মা 1 মিনিটের মধ্যে লিপস্টিক দিয়ে একটা ব্যাগ কাঁধে দিয়ে চল, মানে Sweet. রাত 1টা হোক 2টা হোক, sweet. মাকে যদি রাতের বেলা 2টার সময় বলি যে মা পুরান ঢাকায় যাবো, চলো হ্যাঁ। বিরিয়ানি খেয়ে আসি, মা ইন। আচ্ছা আঙ্কেল, তো আঙ্কেল নেই 21 থেকে বোধহয় 21 সাল 22। 20 ডিসেম্বরে বাবা কোভিডে মারা যান আর কি। হ্যাঁ, তো ওই টাইমে কি আঙ্কেল কিছু দেখে গেছেন তোমার ভিডিও মেকিং এন্ড অল? না তখন না? আমি চাকরি করি, তখন আমি গ্র্যাজুয়েশনের পর তুমি চাকরিতে ঢুকে গেছো? গ্র্যাজুয়েশনের আগে থেকে আমি চাকরি, আলহামদুলিল্লাহ আমি চাকরি পেয়ে যাই, গ্র্যাজুয়েশন আগে থেকে চাকরি পেয়েছি। অ্যান্ড বাবা হলো আমার কেবল গ্র্যাজুয়েশন মানে হয়ে গেছে, বাট বাবা আমার গ্র্যাজুয়েশন সেরিমনিতে যাইতে পারে না আনফরচুনেটলি। বাট বোনের গ্র্যাজুয়েশনের সাথে বোনের গ্র্যাজুয়েশন যখন ছিল আঙ্কেলের একটা ছবি ছবি আছে। ছিল, সো অ্যাটলিস্ট একটা গ্র্যাজুয়েশনের ছবি আছে আর কি বাবার সাথে। তো বাবা কন্টিনিউয়াসলি দেখে যেতে পারেনি আর কি, তখন চাকরি করছিলাম আর কি। বাট তোমার সাথে কেমন বন্ডিং ছিল তার? অনেক স্ট্রিক্ট বা একজন একটু- ফাদার একটু ছিল, formal? একটু না এক্সট্রিম লেভেলের ফর্মাল ছিল আমার বাবা, উল্টাটা, আন্টির উল্টা। পুরা আন্টির উল্টা। আমার বাবাকে সবাই ভয় পেতো, আমার ফ্যামিলির সবাই, ফুপুরাও সবাই মানতো, ফুপাতো ভাই বোন সবাই বাবাকে অনেক মানতো, অ্যান্ড দেন আমিও অনেক ভয় পেতাম। বাবা বেল দিছে, ঘরের কোন জায়গায় কি আছে সব লুকা, পানি খাইছি নাকি গ্লাস খালি কর, তারপর গিয়ে দরজা খুলতে হবে। দেখে যদি ঘুরে দেখে, মানে সকালবেলা বের হয়েছে, সন্ধ্যার সময় এসে যদি দেখে যে সারাদিন আমি পানি খাইনি, তাহলে তো মায়ের কোনো মিস নাই। মানে তোমাকে পানি খাওয়া নিয়ে অনেক মারতো, অনেকবার বলছো। আমি পানি খাইতাম না, আমি পানি খাইতে, ওই যে এখন যেমন আমি পানি খাইতে পারলে ভাল লাগতো, সো আমি পানি খেতে ভুলে যাই আর কি। সো পানি খাইতাম না বলে বাবা আমাকে প্রচুর প্রচুর পিটাইতো। সো এই একটা জিনিস না, আমি সব থেকে বেশি মাইর খাইছি, মানে কেমন না, আমি পড়াশোনাও করতাম, সবই ঠিক মোটামুটি ছিলাম, বাট আমি পানি খাই না। খাইতাম না।
ভুলে যাইতাম বা ভুলে পানি যেতাম, খাইতাম না। পানি তুই পানি কেন খাবি না, তুই মনে করে পানি, কিন্তু বড় হয়েছিস না, তুই মনে করে পানি খাবি, রাইট? সো এটা নিয়ে অনেক মাইর খাইছি ছোটবেলায়। তো হ্যাঁ, আমাদের বাবারা ভালো থাকুক যেখানে আছে, সেই দোয়া করি ইনশাল্লাহ, আসলে। খুব ইনশাল্লাহ, ফানি ওয়েতে আমরা বলছিলাম, কিন্তু উই নো যে সেটাই সেটাই কিরকম ফিল সেটাই, হয় হ্যাঁ। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছো। কেকা আন্টিকে নিয়ে একটু কথা বলতে চাই। কেকা Oh my ফেরদৌস God, হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন হ্যাঁ। থাকেন শেফ বলি বা যাই বলি। কেকা আন্টি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় রোজার মাসে স্পেশালি সমালোচিত। হ্যাঁ। আন্টিকে নিয়ে অনেক সমালোচনা করা হয়। আমি ওই চ্যানেলটাতে চাকরি করেছি অনেক বছর। আমি আন্টির হাতে রান্না খেয়েছি অনেস্টলি। আন্টির মনে নাই হয়তো বা এখনো, বাট আমিও অনেক ছোট ছিলাম। তুমি আন্টিকে কিভাবে এক্সপ্লোর করলে, কিভাবে পরিচয় হলো? লাস্ট রোজায় আমি তাকে, তার নাম্বারটা আমি কোনোভাবে, আমার মনে হচ্ছিল আমি আমি কোলাব করতেছিলাম অনেকের সাথে ভিডিও হ্যাঁ, লাস্ট লাস্ট রোজায়, রোজায়। তো আমি ভাবতেছিলাম যে অ্যাজ কেকা ফেরদৌসী ইজ দ্য রিয়েল ডিল কুকিং এর ইয়েস জন্য, যে ছোটবেলা থেকে ইয়েস তার ইয়েস। ভিডিও দেখে বড় হয়েছি। তো ওনাকে যদি কোনোভাবে আনা যায়, so আমি কয়েকজনকে নক দিই যে নাম্বারটি কি পাওয়া পসিবল, দেখি নাম্বারটি কি পাওয়া যাবে নাকি। তো অনেকেই দিতে পারতেছিল না, বাট অ্যান্ড দেন ফ্রম আ সোর্স আমি পাই, নাম্বারটা পাই, তার হোয়াটসঅ্যাপের নাম্বারটা পাই, আমি তাকে টেক্সট করি একটা। Okay. আমি আমার ডিসক্রিপশন দিয়ে আমার পেজের লিঙ্ক দিয়ে আমি বলি যে আমি তার সাথে ভিডিও বানাতে পারবো। অ্যান্ড দেন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রিপ্লাই নেয়। 4 দিন না 5 দিনের মাথায় একটা ফোন আসে ওই নাম্বার থেকে। আচ্ছা। সে বলে যে হ্যাঁ মাহিম, আমি তোমার ভিডিও দেখছি, আমি তো এখন সৌদি আরবে আসি, ওমরা করতে আসছি, আচ্ছা। বাংলাদেশে আসি, এটা আমার ইসের নাম্বার, অ্যাসিস্ট্যান্টের নাম্বার, তুমি ওর সাথে কথা বলো, আমরা ভিডিও বানাবো। ও, she And just she she said agreed, just done. she She agreed. agreed, and my God, and then ওই পর থেকে তার সাথে আমার পরিচয়, কথা বলা, অনেক কাজ করা হয়েছে তার She is সাথে। very sweet. মানুষ আসলে বুঝে না, মানুষ বুঝি না, খুব জাজ একটা করে। মানুষ, সে, আমি ডাব খাইতে পছন্দ করি, তার বাসায় যদি সে ডাব রেখে দেয়, সে খেজুর খেতে পছন্দ করি, সে খেজুর রেখে দেয়। আমি ঠান্ডা পানি খাই না, সে নর্মাল পানি রেখে দেয়। আমি চা খাইতে She is পছন্দ very caring actually. খুব খুবই মাদার caring, ফিগার তো। খুবই কেয়ারিং সে। আই ডোন্ট নো, মানুষজন, আমরা বাইরের দেশে কিন্তু অনেকভাবে অনেক অনেক ফিউশন হয়, Right. বাট বাংলাদেশের কয়েক কিছু মানুষজন ফিউশনটা নিতে পারেন, কীভাবে ডিফারেন্টভাবে পোর্ট্রে করা হয়েছে তাকে। বাট ইউ সি ওনার আইডিয়াগুলো ইজ কাউকে হার্ম করতেছে না। ফার্স্ট অফ অল উনি জাস্ট ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, উনি ডিফারেন্টভাবে দেখাচ্ছে। সো আমি বলবো, আমি অ্যাপ্রিসিয়েট করি তার আইডিয়াস, তার ওয়ে শি থিংস। ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। সে একদিনে 4-5টা শ্যুট করে ফেলেছে, সবার আসলেও। সাথে ভালো সম্পর্ক, সবাই তাকে খুব ভালোবাসে, চ্যানেলে সবাই তাকে পছন্দ করে, এবং এত মজার একটা পার্সোনালিটি, এত ভালো একটা পার্সোনালিটির মানুষ, মানে আনবিলিভেবল। সো বিগ ফ্যান, হ্যাটস অফ টু হার। অনেক, আমি তার সারা জীবন ফ্যান থাকবো, বিকজ সে আমাকে অনেক কেয়ার করে, অনেক পছন্দ করে। অ্যান্ড ওনার জন্য দোয়া, যেন উনি অনেক বছর বাঁচে, আমাদের সাথে এইভাবে থাকে। এর মজার ব্যাপার হলো যে কেকা আন্টি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছে তোমার সাথে। তুমি তাকে সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি আমি আনছো। চেষ্টা করতেছি তাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকে সব জায়গায় তুমি চ্যানেল active খুলে করার, দিয়েছো। সব হ্যাঁ, জায়গায় চ্যানেল খুলে এবং দিয়েছি। পাসওয়ার্ডটাও কেকা আন্টি জানে না, তুমি হ্যাঁ। জানো। ইটস আ হেডলাইন গাইস, যে কেকা ফেরদৌসির পাসওয়ার্ড জানেন মাহিম ম্যাক্স। হ্যাঁ, তো কেকা ফেরদৌসি নিজে জানে না। উনি আনবিলিভেবল একটা কেয়ারিং একটা মানুষ। সো আমার মনে হয় যে তার যে ইটা আছে, যে আর্টের থ্রুতে সে রান্নার যে আর্টটা, সেটা আরও কীভাবে বেটারভাবে দেখাতে পারে মানুষকে। সো আমি চেষ্টা করি ভালো ভিডিওস তাকে পসিবল আউট দেয়ার তাকে ছাড়া আর কিছু। তুমি তো ওনার বাসায় গিয়ে ওনার হাতের নর্মাল রান্নাবান্নাগুলো খাওয়া হয়েছে না তো? খুবই মজা, মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, কী দিয়ে কী যেন করতেছে, পরে যখন মুখে দিয়ে লাইক ওয়াও মাশাআল্লাহ, মানে এত মজা রান্না করে। উনি কিন্তু কালিনারি পড়াশোনাও করছে। হ্যাঁ, উনি ওনার অনেক একটা বছর পড়াশোনা। অনেক ইনস্টিটিউট আছে কালিনারি, ওখানে কার্ভিং থেকে শুরু করে রান্না বান্না অনেক কিছু শেখায়। উনি এই যে সোশ্যাল মিডিয়াতে এত ট্রোল হয় না, উনি কিন্তু বুঝে মনে হয় এত বেশি এগুলা। দরকার আমি নাই তো, খেয়াল করেছি সোশ্যাল যে উনি- মিডিয়াতে বেশি মাথা দিলেই তো বেশি, মানে চিন্তা আসবে, ডিপ্রেশন আসবে, সব কিছু আসবে। সো উনি, শি ইজ ওয়ার্কিং, উনি এত কিছু দেখার সময় দরকার কি, তার দরকার কাজ করে, সে কাজ করে যাচ্ছে আমাদের জন্য। সো আলহামদুলিল্লাহ। আমরা টেলিভিশনে বসেই বলি যে টেলিভিশন যতখানি না দেখে, ডিজিটালে ততখানি আর তার চেয়ে বেশি দেখে। ইন্টারনেটে মানুষ বেশি, ওখানে সোশ্যাল গ্যাদারিংটা বেশি। তো সেখানে ধরো আমাদের বাংলাদেশে অনেক বড় একটা ক্রাইসিস কিন্তু ভেজাল খাবার, ভেজাল খাদ্য, অথেন্টিক ফুড না দেয়। যেমন আমি যতটুকু জানি যে তুমি কোনো ধরনের রেস্টুরেন্ট প্রমোশন করো না, তুমি এটা পছন্দ করো না, যে যত ভালো রেস্টুরেন্টই হোক না কেন তোমার কাছে অনেক অফার্স আসে। এটা নিশ্চয়ই কোনো পার্সপেক্টিভ থেকে। Yes, first when I started making videos, আমার অনেক রেস্টুরেন্টে ইনভাইটেশন আসতো, তো আমি প্রমোট করতাম না, বাট ইনভাইটেশনে আমি যেতাম। আমি দেখতাম যে আমি Food যখন taste করতে হতো। আমি যখন যেতাম,
দেখা যায় যে ফুডটা ওয়াজ ভেরি গুড ওই দিনে, বিকজ ওই দিন মালিক আছে, শেফ আছে, আর মাহিম আসতেছে, ও যেহেতু ফুড নিয়ে কাজ করে। হ্যাঁ ফুড নিয়ে কাজ করে, একটা ছেলে আসতেছে। সো দেখা যায় যে ওদের এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন মিট করার জন্য ওরা আমাদেরকে বেস্ট খুব best foodটা ফুডটা দিত। দিচ্ছে। বাট পরে যখন আমি একদিন গেলাম বা আমি খাবার অর্ডার করলাম থ্রু এনি অ্যাপ, বা আমি যখন ফ্রেন্ডকে রেকমেন্ড করলাম, তারা গিয়ে সেম সার্ভিসটা পাচ্ছে না, সেম ফুডটা পাচ্ছে না। ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ওই মোমেন্টটাতে, যে আমি একজনকে আমার রেকমেন্ডেশন শুনে আজকে ফোর্সে আমি আজকে গেলাম সে ওয়ারিতে একটা খাবার খেতে, বা আমি ঢাকার বাইরেই গেলাম একটা খাবার খেতে, and আমি কষ্ট করে গেলাম, আমি একটা টাকা খরচ করলাম এটার পিছনে, দেন ওই মানুষটার এক্সপেকটেশনস মিটটা করলো না, বিকজ ওই দিন ওই শেফটা নাই, ওই দিন ও লবণ, ওই দিনও সাপোজ ওই প্রোটিনটা গরুর মাংসটা অন্য জায়গা থেকে সোর্স করতে পারে, গরুর মাংসটা শক্ত গরুর মাংস বা ভালো গরুর মাংস তাকে দেয় নাই, হাড্ডি বেশি পড়ে গেছে, বা সে মশলাটা কিনছে আজকে, সে এই ব্র্যান্ডের মশলাটা একটু দাম বেড়ে গেছে বলে সে একটু কম দামি মশলা কিনছে, সো সেম ফ্লেভারটা আসতেছে না, সেম টেক্সচারটা আসে না। সো এক এক দিন এক এক রকম টেক্সচার ফ্লেভার আসতেছে। সো আমি যেদিন আসবো সেদিন ভালো, দেন আবার আমার ফ্রেন্ড যাচ্ছে সেদিন খারাপ। এইটা যখন আমি রিয়েলাইজ করছি, ওই মোমেন্টে আমি বলছি না, তুমি quit করছো। রেস্টুরেন্টটা প্রমোট করা যাবে না, বিকজ ডেফিনেটলি দেয়ার আর সাম গুড রেস্টুরেন্ট আউট দেয়ার, ডেফিনেটলি কিছু কিছু রেস্টুরেন্টের কথা না বললেই নয়, বাট ওই রেস্টুরেন্টগুলো বাদে দেখা যায় যে মোস্ট অফ দেম আর ইনকনসিস্টেন্ট, শেফ থাকে না, শেফ চলে গেছে, শেফ রাখতে পারতেছে না। সো দেখা যায় যে রেস্টুরেন্টগুলো ইভেন কি করে আজকাল দেখবা যে প্রচন্ড টাকা দিয়ে ডেকোরেশন করছে, বাট একটা ভালো শেফ রাখতেছে না, একটা ভালো শেফ রাখতেছে না, বিকজ একটা শেফ যখন থাকবে সে কিন্তু প্রত্যেকটা খাবারের গ্রোসারি থেকে শুরু করে সে সবকিছু ইনপুট দিবে। দেখা যাচ্ছে সে কাউকে দিয়ে বাজারটা করাই ফেলতেছে না, তুমি ইভেন বাজারটা করাটা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বাজার আমি করি, বিকজ আই ওয়ান্ট দ্য বেস্ট কোয়ালিটি স্টিল এভরিডে, এভরি পসিবল ডে, আমি যে কদিন শ্যুট করি আমি এভরিডে আমি সকালবেলা বাজার করি, বিকজ আমার মনে হয় যে এভরিডে ফ্রেশ বাজারের দের ইজ আ ডিফারেন্ট টু ইট, ফ্রেশনেস আসবে, ভালো আসবে, ক্যামেরা দেখতে, খাইতে ভালো। সো রেস্টুরেন্ট ক্ষেত্রেও এই জিনিসটা করা যায়, ওরা দেখা যায় যে পাঠাই দিল বাজার করতে যে কাউকে, দারুণকে পাঠাই দিল বা ই করে। সো ওই জিনিসটা আমি যখন রিয়েলাইজ করছি যে রেস্টুরেন্টস আর ভেরি ইনকনসিস্টেন্ট, অ্যান্ড ওনারা এফোর্টটা দেয় না খাবারের পিছনে, রাদার দেন ওরা ডেকোরেশন এই করবে, বিকজ সবাই আমাদের কোনো কিছু করে না, আমরা ছবি টবি তুলতে দিলে, আড্ডা দিতে দিলে রেস্টুরেন্টে যাই, মানে ঢাকার মানুষ তো বাট ইউ সি গুড রেস্টুরেন্টে মানুষ কিন্তু লাইন দিয়ে খায়, রাইট? গুলশানে রাইট, অনেক রেস্টুরেন্ট আছে, নামটা বললাম না, নাম বলতে পারবো না আমরা এখন, মানে আমরা এভরিডে খাই, আমরা এভরিডে খাই, আমরা লাইন, আমাদের বসতে হয় ইভেন লাইনে 10-20 মিনিট পর, আধা ঘন্টা 1 ঘন্টা মানুষ বসে লাইনে খাচ্ছে। বাইরের দেশে যখন ভালো রেস্টুরেন্ট ওরা কিউ দিয়ে দাঁড়ায় খায়, বিকজ ওখানে খাবারটা ভালো, গিভ আস গুড ফুড, আমরা ডেফিনেটলি আসবো, আমরা প্রাইস নিয়ে অত চিন্তা করি না, চিন্তা করবো না, গুড ফুড দিলে, গুড কোয়ালিটি দিলে বেটার ফর আস, বেটার হেলথ থাকবে আমাদের। সো ওইটা আমাদের চেষ্টা যে ভালো, এই জন্য আমি লাইক রেস্টুরেন্ট প্রমোট করতে পছন্দ করি। ফরচুনেটলি ওর আনফরচুনেটলি তোমার সাথে কিন্তু ফুড ব্লগারদের একটা বড় ক্লাশ করছে, রাইট? ওকে, বাদ দেই, বাট তোমার ফ্রেন্ডস কারা ফুড কন্টেন্ট নিয়ে কাজ করে বা ফুড রিলেটেড? ফুড I really am inspired and I look up to this guy called রাফসান, the ছোট ভাই, ইফতেখার রাফসান। এত হার্ড ওয়ার্কিং একটা পার্সন, অনেক বেশি কন্টেন্ট নিয়ে ভাবে, অনেক বেশি নাম্বার ক্রাঞ্চিং করে। ওকে যখন দেখি যে সবসময় ভিউজ নিয়ে কথা বলতেছে, ওর বাসায় গেছে একদিন, ইউটিউবে ঢুকলাম, দেখলাম যে ইউটিউবের ওর কিছু অ্যাপস নামানো, কিছু এক্সটেনশন নামানো, যে ওর চ্যানেলের সাথে ওই চ্যানেলের কম্পারিজন করতেছে ও। সো অলওয়েজ কিভাবে রিটেনশন রাখা যায়, খাবার কিভাবে বেস্ট কোয়ালিটি করা যায়। সো আমি খুব ইন্সপায়ার্ড হই ওর কাছ থেকে, আমাকে খুব ইন্সপায়ার করছে রাফসানদার ছোট ভাই। তোমার কম্পিটিটর মনে হয় কাকে বা কাদের? আমি জানি না, বাট আমার মনে হয় যে আমাকে খুব পুশ করে আজকাল, দের ইজ দিস গাই হ্যাটম্যান কুকিং, ওনার নাম হলো প্রীতম ভাই। চলো আমরা একটু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে লেটস টক অ্যাবাউট ফ্রেন্ডশিপ। তোমার ইন্ডাস্ট্রির বাইরে ফ্রেন্ডস কারা খুব ভালো ফ্রেন্ডস? ধরো ইন্ডাস্ট্রির বাইরে আগে কথা বলি, ছোটবেলা যাদের সাথে বড় হইছি, এলাকার ভাই ব্রাদার, কিছু নাম না বললেই না। ফার্স্টে বলবো রাতুল ভাই, রাফাত ভাই, প্রান্ত, শ্রেয়, অনি, রাহি, সিয়াম। হ্যাঁ, বিকজ ভাইরা আগে। বেস্ট ফ্রেন্ড কে তোমার? আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমি খুব ক্লোজ মনে করি শ্রেয়, আমার খুব আত্মার একজন ভাই, না থাকে না যে ঝগড়া করো শ্রেয়র সাথে? সব থেকে বেশি ঝগড়া করি শ্রেয়র সাথে, হি হেটস মি অ্যাট দিস পয়েন্ট। অনেকে বাইরে থেকে মনে করে যে ফেক ফ্রেন্ডশিপ মনে হয় আমরা অনেক মেনটেন করি, প্লাস একই জনরায় থেকে বা ধরো একই প্রফেশনে থেকে বোধহয় জেলাস হয়ে যায় অনেকে। আমি নিজে ওকে দেখছি যে প্রিয়ম যদি একটা ভালো কন্টেন্ট আপলোড দেয়, ধরো খুব ভালো হয়েছে কন্টেন্টটা, তুমি একটু পর পেজে যে দেখো, আমি চেক করি, ভিউ কত হয়েছে, আমি চেক করি, বিকজ আমার কাছে মনে হয় আই এম পার্ট অফ দিস এন্টিটি, আই এম পার্ট অফ
ও ভিডিও বানাচ্ছে, ওর ব্র্যান্ড, ওর সব কিছু, বাট আমি চেক করতেছি বিকজ ইটস ক্রেজি দ্যাট আমার কাছে মনে হয় যে ওর যদি ভিডিওটা ভালো হয় আমার ভালো লাগবে, ওর ভিডিওটা যদি আরেকটু মিলিয়ন হিট করে মনে হয় আমার আমার বেটারমেন্ট লাগবে, আমার যে কোনো ফ্রেন্ড হোক, সেও আজকাল অনেক ভিডিও টিডিও বানায়, আমি গিয়ে চেক করি সের ভিডিওস ভিউজ কি আসবে, বিকজ আমার কাছে মনে হয় যে ঠিক আছে একটু রিশেয়ার করে দিই, একটু ভালো লাগে, ওর যদি বেটার হয়, ভিউজ ভালো আসুক, মানুষজন দেখুক, পছন্দ করুক, বিকজ মানুষজন মনে করে যে এখন ফোন তুললেই ভিডিওস আনে, বাট অ্যাজ আ ক্রিয়েটার এভরি ভিডিওস আমরা প্রত্যেকটা ভিডিওস আমরা অনেক এফোর্ট দেই, অনেক ক্রিয়েটিভিটি দিতে হয়, অনেক সময় খাটাতে হয়। ফরসে আমার ভিডিও যেমন আমি কি বানাবো ডিসাইড করলাম, এরপর বাজার করা, আইডিয়েশন করা, পুরা প্রত্যেকটা ভিডিওস আমার আমার মনে হয় যে আমি বাটি, এই যে এই গ্লাসটা আছে, এই গ্লাসটা আমি এই একদম ফরসে আমার এই ক্যামেরাটার মাঝখানে, এটা আমার প্রত্যেকবার রাখতেও আমার 3-4টা শট লাগে, যে আমি একটা বাটি রাখলাম এইটার শটটাও আমার 3-4বার নেওয়া লাগে, বিকজ আমার বাটিটার জায়গা মতো যদি আমার না বসে আমার শটটা ভালো লাগে না, ইন্টারনেটের স্পেসও আছে যদি, বিকজ রিটেনশন পড়ে যায় ইন্টারনেট, সো দেখা যায় যে এইটার উপর তারপর দিচ্ছি, প্রত্যেকটা শট ক্লিয়ারলি ভিজিবল আছে, সো প্রত্যেকটা শটের পিছে আমার সময় দেওয়া লাগে, 1 সেকেন্ডের একটা শট, ওই 1 সেকেন্ডের শটের পিছে আমার একটা সময় দেওয়া লাগে। সো অনেক ক্রিয়েটিভিটি আছে, প্রিয়মের কথা বলি বা ইশরাতের কথা বলি, অনেক ভালো, ওরা বিউটি হোক ফানি হোক ওরা অনেক এফোর্ট দেয় করে, সো আমার মনে হয় যে আমি পার্ট অফ দিস হোল ফ্রেন্ডশিপ গ্রুপ, যে যে যত বেশি ভালো করতে পারবে, নীল নাফি যদি ওর ভিডিওস থেকে ব্যবসা করতে পারে, প্রিয়ম যদি ওর ফানি ভিডিওস থেকে আরও বেশি ব্র্যান্ডস আসতে পারে মানুষজন যদি দেখে, নিনাদের থেকে যদি আরও বেশি পারফিউম সেল হোক, মাহার থেকে যদি মাহা বেশি আরও বেশি অ্যাঙ্কর হোক বা হোস্টিং শোজ হোক, আমার ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে মানুষজন পাচ্ছে করতেছে ভালো, আমাদের মাঝখানে এই জিনিসটাই না যে ফেক ফ্রেন্ডশিপ, মেবি আমরা ঝগড়া করি, ফাইট হোক, অন্য বিষয় নিয়ে, অন্য বিষয় নিয়ে হোক, বাট আমরা একজনের সাকসেস নিয়ে জীবনে আমরা ফাইট করি না, যে আমরা আর আমরা পোস্ট করি ভিডিও কেন বানাচ্ছ না, ভিডিও কেন বসে আছো, ভিডিও বানাও, শুট করো, কাজ করো, এটা লাইক ইটস এ ব্লেসিং টু হ্যাভ আ ফ্রেন্ডস লাইক দিস। একটু তোমার ফ্যান্সদের নিয়ে কথা বলি, তুমি ইদানিং অনেক স্কুলে অ্যাটেন্ড করো, রাইট? তুমি একেবারে ধরো ইন্টারনেটে যারা কাজ করে অনেক সময় তাদেরকে শুধুমাত্র স্ক্রিনেই দেখে বা স্ক্রোল করতে করতে দেখে, বাট এই জিনিসটা খুব ভালো যে তোমরা পাবলিক ইন্টারাকশন গুলো করছো এখন, তো এই এক্সপিরিয়েন্স গুলো কেমন হয়? Oh my God, আলহামদুলিল্লাহ again for amazing opportunities আমরা স্কুল বাচ্চারা দেয়। আমি কয়েক স্কুলে গেলে মাঝে মধ্যে ওরা মানে লাইন ধরে বসে থাকে, দেন গার্ড টার্ড দিয়ে নিয়ে যায়, আমি বলছি নো ওয়ান ভাই আমাকে এইভাবে গার্ড দিয়ে কেন নিয়ে যাচ্ছ, রাইট? আমি ওয়ান অফ ইউ পিপল। অ্যান্ড দেন আমার স্কুলে যখন আমাকে নিজেকে ডাকলো, আমি যখন সেন্ট জোসেফে গেলাম, বা আমার কলেজে যখন আমাকে ডাকে কোনো একটা ইভেন্টে বা পার্টিসিপেট আমি যখন করতে পারি, এইটার আমি মনে হয় স্ক্রিনে যারা আছে তারাও মেবি এটা বুঝতে পারবে যে নিজের স্কুলে যাচ্ছি অ্যাজ আ গেস্ট, একদিন মার খাইছি, একদিন মার্কস দেয় না, টিচারের রুমের পিছে পিছে দৌড়াইছি, প্লিজ পাস করে দেন। ওই স্কুল কলেজে যাইতে হচ্ছে অ্যাজ আ গেস্ট, অ্যান্ড দেন আমাকে রেসপেক্ট দিচ্ছে, তারা আমাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, টিচার্স রুমে বসাচ্ছে, স্টেজে উঠাচ্ছে, কথা বলতে পারতেছি, ইটস অ্যান আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেন স্কুলের বাচ্চারা আমার মনে হয় যে তারা অনেক বেশি ফুড নিয়েও দেখতে পছন্দ করে। ফুড আজকাল আগে যেমন আপনি বললেন যে মা বোন রান্না করবে বা বউ রান্না করবে, আজকাল ছেলেরা ইয়াং কিডসরা অনেক বেশি রান্নায় অনেক ইন্টারেস্টেড, অ্যান্ড দেন অনেক তারা বলে যে ভাই আমি শেফ হইতে চাই, কি করা লাগবে, আমি এই রান্নাটা করছি, আমি এটা বাসায় এটা করছি, ট্রাই করছি। সো খুব ভালো লাগে যে আমার ভিডিও থেকে যদি একটা মানুষ যদি ইন্সপায়ার্ড হয়ে শেফ হোক বা বাসায় একটা মাকেই হেল্প করুক বা তার ফ্যামিলি মেম্বারকে কিছু রান্না করে খাওয়াইলো, এই জিনিসটা আমার কাছে সব থেকে বড় সার্থকতা। অ্যান্ড দেন ওই ছোটো ছোটো বাচ্চারাও যখন করে জিনিসটা, স্কুল কলেজের বাচ্চারা ওদের কাছ থেকে ভালোবাসাটা পাওয়া, দেন ওরা বাসায় করতেছে, এটা ইটস আনবিলিভেবল এক্সপিরিয়েন্স ফর মি। তোমার কি সামহাও মনে হয়েছে যে তোমার জনরাতে তোমার কম্পিটিটর একেবারেই কম, সেই কারণে ধরো তোমার জন্য ইজি হয়েছে অনেকটা? না, আমি বলবো যে ডেফিনেটলি আমার কম্পিটিশন ছিল, সব সময় ছিল। ইটস জাস্ট আমি যেভাবে করি সেভাবে কেউ করছিল না, আমি যেভাবে দেখাই ফুড ওইভাবে কেউ দেখাচ্ছিল না মেবি। বাট দেয়ার আর আ লট অফ কুকিং চ্যানেল ইন বাংলাদেশ, আ লট, ইফ আমি জানি না, দেয়ার আর লাইক থাউজেন্ডস, বিকজ ওই মানুষগুলা জাস্ট মেবি প্রপার প্ল্যাটফর্মটা খুঁজে পাচ্ছে না বা মানুষজন ওইভাবে রেকগনাইজ করতেছে না, বাট অনেক মানুষজন বানাচ্ছে। কিন্তু আমি কিন্তু অনেকের ভিডিওস দেখি, আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট কেন লেগেছে, একে তো তুমি ধরো ছেলের সাথে রান্নাঘর কুকিং, এইটাই কেন, এইটা কেন ছেলে এন্ড রান্নাঘর মিলবে না, এন্ড দেন এটা কেন হইতে হবে, হয়তো এটাও তো চিন্তা করাটা ডিফারেন্ট, যে কেন ছেলে এন্ড রান্নাঘর এক হইতে পারবে না। এটা তো পুরো এন্টায়ার দেশের এন্টায়ার জাতি এরকম, তুমি কি করবা? একদিন চেঞ্জ তো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা চেঞ্জ করতেছো, হ্যাঁ, চেষ্টা উই আর ট্রাইং। ছেলে এন্ড রান্নাঘর বলে কোনো কিছু নেই, সবাই রান্না, সবাই লাইফ স্কিল, এটা বেসিক স্কিল, খাবে না মানুষ
ইয়েস, এই জিনিসটাই তো বুঝাতে কয়দিন পারি না। বাইরে খাবে, কয়দিন জাঙ্ক ফুড খাবে, প্লিজ আমার জন্য দোয়া করো, আমার জন্য এরকম একটা ছেলে এই যে রান্না করে খাওয়াইতে পারে। মানে তার অবশ্যই জন্য অবশ্যই ট্যাবুটা না কাজ করে তার মধ্যে, সে না, যেন না, বুঝে অবশ্যই। যে এটা বেসিক লাইফ স্কিল। অবশ্যই আমি আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, আমি থাকলে আমি সাজেস্ট করব যারা রান্না টান্না করতে পারে, ঠিক আছে, খেতে পছন্দ করে, রান্না টান্না করতে পছন্দ করে, সাহায্য করে, আমি সাজেস্ট করব। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা টপিক চেঞ্জ করি। ধরো ইটস ফান, ধরো অন স্ক্রিনে আমরা ভালো লাগছে তোমার সাথে আমার আড্ডা দিতে, বাট যারা কন্টেন্ট ক্রিয়েশন আসতে চায় বা তোমার মতো করে ভিডিও বানাতে চায়, ইন্টারনেটে কাজ করতে চায়, তাদের জন্য তুমি আসলে কোন ব্যাপারগুলো অ্যাডভাইস করবে? সব থেকে বড় অ্যাডভাইস ইজ বি কনসিস্টেন্ট। রিসেন্টলি আমি একটা ছেলের ভিডিও দেখি, ওর ভিডিওতে 300-400 লাইক আসে, বাট আমি মেক শিওর করে আমি প্রত্যেকটা ভিডিও লাইক দিই। ও ছোট ছোট ভিডিও বানায়, বাট আমার কাছে আসে, আমি সাপোর্ট করি। সো দেখা যায় যে বাট কী হয়েছে, ওর 4-5টা ভিডিও আমার কাছে আসছে, সো হি ইজ কনসিস্টেন্ট। সো দিচ্ছে ইন্টারনেটে ভিডিও, ও থেমে যায়নি, নিজের একটা রেগুলার যাতে কাজটা রেগুলার কাজ করে, অ্যান্ড দেন ডিফারেন্ট কিছু করা যেটা সবাই করতেছে না। যেন মানুষজন থাকে না ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন। সো হোয়াট আই ডু, আমি শর্ট ভিডিওস বানাই। সো মাই ইউএসপিস আর ও শর্ট ভিডিওস বানাচ্ছে, অ্যান্ড দেন ওর একটা ট্যাগলাইন আছে, অ্যান্ড দেন সবাই দেখতে পছন্দ করে। সো ট্রাই টু অ্যাড সাম ভ্যালুস টু ইয়োর ভিডিও, যেটাতে মানুষজন ব্যাক করবে তোমার কাছে। ফরসে আজকে আমার একটা ফ্রেন্ড ইশরাত জাহিন, ওর ভিডিও মানুষজন ব্যাক করে সার্চ করে দেখে, বিকজ ও ও বিভিন্ন রকমের সুন্দর ড্রেস আপের সাথে ড্যান্স অ্যান্ড ইনকর্পোরেট করতেছে, বিভিন্ন কন্টেন্ট অ্যাড করতেছে। মানুষজন ওর ড্রেস আপ দেখার জন্য ব্যাক করতেছে। প্রিয়মের কন্টেন্ট ফানি, ওগুলো দেখার জন্য মানুষজন ব্যাক করতেছে, এনজয়মেন্টের জন্য। সো কিছু ইউএসপি দরকার যেটা তোমার জন্য মানুষ অ্যাড করে, যেটা তোমার ভিডিওতে আসবে, সব মানুষজন ব্যাক করে, তোমাকে চিনবে, জানবে। সো ট্রাই টু ক্রিয়েট আ ডিফারেন্ট এন্টিটি, অ্যান্ড দেন এটার সাথে কনসিস্টেন্সি। ওকে, তোমার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগছে, কিন্তু আমার একটা প্রশ্ন, যে তোমার বানানো নিজের বেস্ট ফুড কোনটা মনে হয়েছিল এবং সবচেয়ে ওয়ার্স্ট কোনটা লাগছিল? বেস্ট ফুড সবই বেস্ট, বাট এর মাঝখানে আমার খুব খেতে পছন্দ হলো, আমি আগে কখনো বাটার চিকেন খাইনি। তো আমি তখন আমার নিজের বানানো, আমি অন্য কোনো রেস্টুরেন্টে খাইনি, যে নিজের যখন ফার্স্ট বাটার চিকেন বানালাম, দ্যাট ওয়াজ রেভলিউশনারি ফর মি। আমি এখনও বলি যে বাটার চিকেনের যে একটা গ্রেভি আছে, বুঝছো, ওই গ্রেভিটা বাদাম দিয়ে, টমেটো বেস দিয়ে, পেঁয়াজ দিয়ে করে টোরে ব্লেন্ড করে, ওইটা মাখনের মধ্যে মানে বাটারের মধ্যে দিয়ে ভেজে দেন ওইটা ব্লেন্ড করতে হয়। ব্লেন্ড করে ইউ গেট দিস সস। আচ্ছা, এই সসটার ভিতর যাই দাও না কেন, তুমি ফিশ দাও, বাটার দাও, প্রন দাও, যা দাও না কেন, মজা হবেই, লিখে দিতে পারবো আমি। বিকজ ওই জিনিসটা মানে বাটার চিকেনটাই বলবো আমার ফেভারিট, বিকজ আমি ওই যে ডিসকভার করি যে একটা গ্রেভি বা একটা সস পুরা খাবারটার আইডিয়েশনটাই চেঞ্জ করে দিতে পারে, বা ওই খাবারটা পুরো পুরা মানে ক্রেজি হয়ে যেতে পারে জাস্ট একটা গ্রেভির জন্য। ওই দিন থেকে আমি বাটার চিকেনের অনেক বড় একটা ফ্যান, আর বাটার চিকেনের গ্রেভির অনেক বড় একটা ফ্যান। অ্যান্ড আমার ওয়ার্স্ট খাবার কোনো কিছু নাই, বলবো না ওয়ার্স্ট কোনো কিছু, আমার বানানো ওয়ার্স্ট আমি কোনো কিছু বলবো না। খাবার ওয়েস্ট করা উচিত না, খাবার অনেকেই খাবার পায় না, সো আমি খাবার ওয়েস্ট করতে পছন্দ করি না। সো খাবার ওয়ার্স্ট আমি বলবো না কোনো কিছু, বাট হ্যাঁ অনেক সময় আছে যে অনেক জায়গায় গিয়ে খাবার পছন্দ হয় না, তখন আমি বলি যে এইভাবে ইনকর্পোরেট করলে বেটার হইতো। সো ইয়া, ওকে, তো থ্যাংক ইউ আজকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো আমার ওয়েতে যদি বলি, আমার এখন কোনো ক্যামেরা দিকে যদি তাকাইতে হয় অ্যান্ড বলতে হবে যে ভাই বোনেরা বিশেষ করে আয়না ইজ দ্য বেস্ট শো এভার, অ্যান্ড মাহমুদা মাহা ইজ দ্য বেস্ট পসিবল হোস্ট এভার, অ্যান্ড শি ইজ দ্য বেস্ট পসিবল ফ্রেন্ড। সো ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাহিম, থ্যাংক ইউ সো মাচ ফর See you soon. হ্যাভিং মি। Thank সি ইউ you. সুন, টেক কেয়ার। দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করি আপনাদের আজকের এপিসোডটা অনেক ভালো লেগেছে আমাদের সাথে আড্ডা দিয়ে। নেক্সট এপিসোডে অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো তারকার সাথে। যে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 21 টেলিভিশনের সাথে থাকুন।